আজকে আমরা আলোচনা করব গবেষণার উদ্দেশ্য ও পদ্ধতি। গবেষণা শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনুসন্ধান। গবেষণার উদ্দেশ্য সত্যকে আবিষ্কার করা। শব্দটি বাংলায় এসেছে ইংরেজি রিসার্চ শব্দের প্রতিশব্দ হিসাবে, যেটা আমরা এর আগের ভিডিওতে বলেছি, যার আক্ষরিক অর্থ পুনরনুসন্ধান, অর্থাৎ পুনরায় অনুসন্ধান করা। গবেষণা যতটা সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য অনুসন্ধানের একটা প্রক্রিয়া। তো এই গবেষণার উদ্দেশ্যটা কি? এর গবেষণার উদ্দেশ্য মনে রাখতে হবে, গবেষক যিনি গবেষক শুধুমাত্র তথ্যের সংগ্রাহক এবং সংকলক তিনি নন। একটি নির্দিষ্ট বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে তাকে বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করাই হচ্ছে তার কাজ। এক কথায়, একটি গূঢ় সিদ্ধান্তে পৌঁছানোর আগে কোনো বিষয় সম্পর্কে নতুনভাবে চিন্তা এবং পর্যালোচনা, সেই সঙ্গে বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করাও কিন্তু গবেষণার উদ্দেশ্য। কোনো বিশেষ দর্শন বা মতবাদ দ্বারা প্রভাবিত হলে একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তৈরি করা যায় না। তাই তথ্য, যুক্তি এবং পরিসংখ্যানের উপর নির্ভর করে গবেষককে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। বিভিন্ন উদ্দেশ্যেই গবেষণাপত্র রচিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ ছাড়াও স্বাধীন গবেষণাও হতে পারে। গবেষণা শুরু করার আগে গবেষককে নির্ধারণ করতে হয় গবেষণার উদ্দেশ্য ও বার্তা, মেসেজটা। তো গবেষণা যদি পুরানো বিষয় এবং তথ্যের পুনরাবৃত্তি হয়, তবে সেই গবেষণার উদ্দেশ্য অবশ্যই ব্যর্থ হবে। গবেষণার লক্ষ্য দুইভাবে পূর্ণ হতে পারে: নতুন তথ্য আবিষ্কারের মাধ্যমে বা পুরানো তথ্যের নতুন ব্যাখ্যার মাধ্যমে। বিষয় হিসেবে গবেষণার প্রকৃতি নানা রকম হয়। কলা, বিজ্ঞান, বাণিজ্য বিষয়ক গবেষণায় পদ্ধতিগত বৈচিত্র্যও থাকে। এখানে মূলত আমরা সাহিত্য বিষয়ক গবেষণার পদ্ধতি আলোচনা করব বা সে সম্পর্কে কিছু বলবো। তাহলে সাহিত্য বিষয়ক গবেষণার পদ্ধতি সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব সাধারণত গবেষণার তিনটি স্তর লক্ষ্য করা যায়। এক হচ্ছে অনুসন্ধান, অর্থাৎ ফাইন্ডিং, বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট এবং অভিব্যক্তি, এক্সপোজিশন। তবে আধুনিক গবেষণায় আরও সূক্ষ্ম ও সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। যাই হোক, গবেষকের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে বিষয় নির্বাচন। এই বিষয় নির্বাচনই হচ্ছে গবেষণার প্রথম কাজ। গবেষকের পছন্দ ও দক্ষতা অনুযায়ী বিষয় নির্বাচন করা উচিত। এছাড়া গবেষণার বিষয় নির্ভর সাজ সরঞ্জাম, গ্রন্থাগারের সুবিধা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। গবেষণার ক্ষেত্রে বিস্তৃত বা ব্রড টপিক ও ব্যাপক বিষয় নির্বাচন না করাই ভালো। তবে যে বিষয় হোক না কেন, তার গুরুত্ব, তাৎপর্য থাকতে হবে। বিষয়টিকে নির্ভুল স্বচ্ছতায়, নির্ভুল তথ্যে বিশদভাবে আলোচনা করতে হবে। গবেষণাপত্রের একটি নির্দিষ্ট আকার বা অবয়ব থাকলেও আকৃতি হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য, প্রমাণ বর্জন বা বিক্ষিপ্ত উপস্থাপন করা উচিত নয়। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আয়তনের মধ্যে গবেষণার কাজ সম্পূর্ণ করা যাবে কিনা সেটাও বিষয় নির্বাচন পর্বে ভেবে রাখতে হবে। সর্বোপরি নির্বাচিত বিষয়টির গ্রহণযোগ্যতার দিকটিও বিচার করতে হবে। এছাড়া পরবর্তী যে স্টেপটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গবেষণাপত্র লেখার পদ্ধতি, রাইট অফ থিসিস। মানে গবেষণাপত্রে তিনটি আবশ্যক উপাদান রয়েছে। এক হচ্ছে ভূমিকা, দুই হচ্ছে মূল আলোচনা, আর শেষ হচ্ছে উপসংহার। ভূমিকা লেখা উচিত গবেষণাপত্র লেখার শেষে, কারণ এর অর্থ এইটাই নয় যে তুমি গবেষণার যে ভূমিকা সেটা একদম শেষে লিখবে, তা নয়। পুরো গবেষণাটা লেখার পরে, গবেষণাপত্রটি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন ভূমিকাটা লিখতে হয়। যেমন আমরা সব শেষে উপসংহার লিখি, অনুরূপভাবে ওই ভূমিকাটা লেখা উচিত। কারণ ভূমিকাটা হচ্ছে বেশ ভাইটাল। কারণ গবেষণাপত্র সম্পর্কে সুস্পষ্ট যে ধারণা নিয়ে আলোচ্য বিষয়ের গুরুত্ব নির্দেশ করতে হয়। বিষয়টি সম্পর্কে পূর্বে কোনো আলোচনা হয়েছে কিনা বা না হলেও সে আলোচনাটির অভিনবত্ব কোথায়, তা ভূমিকা বা মুখবন্ধেই বলতে হয়।
আর মূল আলোচনা এখানে গবেষণার কাঠামোটি নির্দেশ করে অধ্যায় বিভাজনের মাধ্যমে যুক্তি এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে ক্রমটি গড়ে তুলতে হয়। গবেষকের ভাবনার যে সুসংবদ্ধ রূপ মূল আলোচনায় থাকে, মানে মূল আলোচনাটা আমাদের যে একটা মূল আলোচনা থাকে, সামগ্রিক আলোচনা, সেটা একটা অধ্যায় ভিত্তিক বা পরিচ্ছেদ ভিত্তিক আলোচনা করা হয়, সেটা হচ্ছে মূল আলোচনা। আর উপসংহার মানে প্রতিপাদ্য বিষয়ের আলোচনার সার সংক্ষেপ করে চূড়ান্ত সিদ্ধান্তটি এখানে উপস্থাপন করতে হবে। দৈর্ঘ্য বিচারে সবচেয়ে সুসংগত সিদ্ধান্তের সুবিন্যস্ত রূপই কাম্য, অর্থাৎ গবেষণার শেষে গবেষকের মৌলিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেওয়া হয়, তা যতই সংক্ষিপ্ত হোক। গবেষণার শেষ পর্ব যেটা একদম বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, গবেষণাপত্রের শেষে গবেষক তার গবেষণা কর্মে ব্যবহৃত পুস্তক, জার্নাল, ডায়েরি, চিঠিপত্র প্রভৃতির একটি বিস্তৃত তালিকা উপস্থিত করেন, যাতে আগ্রহী পাঠক প্রয়োজন মতো সেগুলির সাহায্য নিতে পারেন। গ্রন্থাবলীর এই তালিকা সর্বদা বর্ণনাক্রমিক হওয়া বাঞ্ছনীয়। যদি অ দিয়ে কারোর নাম থাকে তাহলে ওটা আগে অটা হবে, তারপর আ, তারপর ক, খ, এইভাবে বর্ণাক্রমিকভাবে সাজাতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।